যতই উপরে উঠি ততই তাপমাত্রা কমতে থাকে আরকি। এটা হলো বেসিক প্রিন্সিপল। সো এয়ার ডেনসিটি ইয়ার কিভাবে টেম্পারেচারটা কন্ট্রোল হচ্ছে আমরা সেটা দেখলাম আরকি। দেন যেটা আমাদের ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যে সূর্যরশ্মি যেখানে লম্বভাবে পড়ে সেখানকার তাপমাত্রা সবচেয়ে বেশি আরকি আমরা বলে থাকি। সেটা কার উপর নির্ভর করে? সেটা হলো ল্যামবার্টস কোসাইন ল। এখানে আমরা ল্যামবার্টস কোসাইন ল state that the radiant intensity observed from an ideal diffusely reflecting surface is directly proportional the cosine of the angle between the direction of incident radiation and the surface normal। এই যে এখানে আমরা যে দেখি ফর এক্সাম্পল এইটা হলো সূর্যরশ্মি থেকে যে আলোটা আসতেছে সেটা পৃথিবীকে ভেদ করে আসতেছে। এই যে রিফ্লেক্টিং সারফেস এখানে যেটা আছে তার সঙ্গে যে অ্যাঙ্গেল করে, এই যে এখানে আমরা যেটা দেখতেছি এইটা হলো নরমাল। নরমাল মিনস পারপেন্ডিকুলার বা যেটা লম্ব। লম্বর সঙ্গে কত কোণে এই আলোটা আসতেছে তার উপর নির্ভর করে কতটুকু এখানে লাইট এখান থেকে ডিফিউজ হয় রিফ্লেক্ট হবে আরকি। বা কত তাপমাত্রা এখানে হবে। সেটাই হলো কোসাইন লাম্বার্টস কোসাইন ইফেক্ট। আমরা এখানে দেখি যখন 0 ডিগ্রি অর্থাৎ এই সূর্যরশ্মিটা যেখানে এখানে আসতেছে, যখন 0 ডিগ্রি এটা নরমালের সঙ্গে ইনসিডেন্ট রেডিয়েশন আর রিফ্লেক্টিং রেডিয়েশন ২ টাই হলো কোণের পরিমাণ হলো 0 ডিগ্রি, তখন 100% E0 সমান E0 ই ই থিটা সমান ই থিটা হয়ে থাকে। cos 0 1 মানে cos 0 যদি আমরা 1 বসাই তাহলে E0 মানে ই ই ই রিফ্লেক্টিং। অর্থাৎ ইনকামিং রেডিয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু আউটগোয়িং রেডিয়েশন। এখানে আমরা বলি cos 0 যদি 1 cos 0 যদি ধরি। 30 ডিগ্রি হলে 87% হয়। যত অ্যাঙ্গেলে পড়বে 80% এনার্জি পড়বে। অর্থাৎ 13% এনার্জি কমে যায়। এখানে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে সূর্যরশ্মি তাহলে 50% এনার্জি কমে যায়। যদি 85 এ আসে 9 ডিগ্রি কমে যায় আরকি। যদি প্লেন এদিক দিয়ে সোজা আসে তাহলে এনার্জি এখানে হবেই না। এই পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তাইলে আমরা যে মেথড গুলো ব্যবহার করে সয়েল টেম্পারেচার কে আমরা ভেরিয়েশন করতে পারবো, সেই মেথড গুলো আমরা একটু আলোচনা করতে যাচ্ছি আজকে। সেই মেথড নাম্বার 1 মেথড হলো for example slope and aspect, ridge and furrow management, row orientation, solarization technique, wind break and shelter break, mulching technique, mulching practices মানে মোটামুটি এগুলোকে আমরা ব্যবহার করে যেগুলো আমরা দেখেছি প্রায় মোর দ্যান 13 to 15 factors affect the soil or air temperature, but we cannot manage all these things। আমরা প্রথম যে ২ টা স্লাইডে দেখিয়েছি। বাট ইউজিং দিস টেকনিক উই ক্যান চেঞ্জ দি সয়েল টেম্পারেচার অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট। ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেখি আরকি সূর্য রশ্মি থেকে আসতেছে সানরেজ। একই পরিমাণ সানরেজ এখানে ২ টাই যদি ইয়েলো লাইন আমরা ধরি, একই পরিমাণ সানরেজ আসতেছে। এটা নর্দার্ন হেমিস্ফিয়ার এর কথা বলছি আরকি। এটা হলো নর্থ ফেসিং স্লপ আর এটা হলো সাউথ ফেসিং স্লপ। তাহলে স্লোপ আসপেক্ট কি হলো? স্লোপ হইলো তোমরা বুঝতেই পারছো ঢাল এটা আমরা দেখতেছি এটা হলো সাউথ এর স্লোপ, আর এটা হলো নর্থ এর স্লোপ। আর আসপেক্ট হলো ডিরেকশন। তা আমরা বলছি আসপেক্ট রিফার্স টু দি ডিরেকশন এ স্লোপ ফেসেস দি ইন রিলেশন টু দি সান। অর্থাৎ যে ডিরেকশন যে দিক থেকে আলো আসে সেটাই সান ফেসিং স্লোপ, আর যদি অপোজিটে আসে সেটা নর্থ ফেসিং স্লোপ আমরা এখানে বলতেছি। তাহলে সেটা হলো স্লোপ অ্যান্ড আসপেক্ট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দি ম্যানিপুলেশন অফ সয়েল টেম্পারেচার। এখানে আমরা দেখতেছি নর্থ ফেসিং স্লপ সেম এনার্জি আসতেছে এখানে। এখানে আসার পরে দেখা যাচ্ছে নর্থ ফেসিং স্লপ রিসিভ লেস আইসোলেশন, আইসোলেশন মিনস রেডিয়েশন পার ইউনিট এরিয়া এন্ড রেজাল্টিং লেস হিট পার ইউনিট এরিয়া। অর্থাৎ যে রেডিয়েশনটা আসতেছে এখানে বিরাট এরিয়া এই স্লপটাকে তাকে একই পরিমাণ এনার্জি দিয়ে উত্তপ্ত করতে হচ্ছে আর কি, এই পরিমাণ। দেখো প্রায় এইটা যদি আমরা দেখি এখানকার যে স্লোপটাকে সে হিট করতেছে এই লাইট এই ইয়েলো লাইটটা
তাহলে এখানে সেই জায়গায় প্রায় ৩ গুণ এরিয়া তাকে বেশি এরিয়া উত্তপ্ত করতে হচ্ছে বিধায় এখানকার তাপমাত্রা অটোমেটিক্যালি কমে যাবে আর এখানকার তাপমাত্রা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখানে সাউথ ফেসিং স্লব যেটা হচ্ছে রিসিভ মোর আইসোলেশন মিন ইনসুলেশন মিন সোলার রেডিয়েশন পার ইউনিট এরিয়া। এখানে অল্প এরিয়ার মধ্যে একই পরিমাণ আলো পড়তেছে, সেটাই আমরা বলছি। তারপর এখানে পার ইউনিট এরিয়া হিটও বেশি হবে। কেন? বিকজ অফ দিস সান রেজ স্ট্রাইক at an angle larger than the south facing slope. আমরা দেখতেছি অ্যাঙ্গেলটা এখানে অনেক বড়, লার্জার অ্যাঙ্গেল অন সাউথ ফেসিং স্লোপ। আমরা যেটা নাম্বারস কোসাইন এফেক্টটা পড়লাম, এখানে যে অ্যাঙ্গেলটা বেশি হয় তাহলে আমরা দেখতেছি এখানে হিট বেশি হবে, এখানে অ্যাঙ্গেলটা ছোট, সেই জন্য এখানে এই এরিয়াতে ইয়া কম হবে আর কি। এটা আমরা দেখি যদি সিজনাল ভেরিয়েশনটা একটা ফ্যাক্টর। কিন্তু আমরা যদি সয়েল টেম্পারেচার ম্যানিপুলেট করতে চাই, আমরা যদি এরকম স্লোপ করে দেই সাউথ ফেসিং স্লোপ হলে, তাহলে এখানে হিট বেশি হবে, যার ফলে তাপ যে উদ্ভিদগুলো তাপ সহনশীল অর্থাৎ হেলিওফাইট বা যেগুলা রেডিয়েশনকে পছন্দ করে, আলো পছন্দ করে বা হিট পছন্দ করে, সেই ধরনের উদ্ভিদ আমরা এখানে হেলিওফাইট গুলো এখানে লাগাবো আর এখানে সায়োফাইট গুলা লাগাবো। সায়োফাইট যেটা শেড লাভিং প্লান্ট, সেগুলো আমরা লাগাবো উত্তর ফেসিং স্ল্যাটে আর কি, স্লোপে। দেন রিজ অ্যান্ড ফারো ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল এখানে দেখতেছি আমরা যখন আলু লাগাই, আমরা আলু লাগিয়ে থাকি কোন দিকে? নর্থ অ্যান্ড সাউথ দিকে আমরা ওরিয়েন্টেশনে স্লপ করে থাকি। তো এখানে এই জায়গায় যে রিজ থাকে, রিজেস, এখানে প্রত্যেকটা রিজ যেটা আছে আর কি, হ্যাভ হাই টেম্পারেচার বিকজ ডাইরেক্টলি এখানে সূর্যরশ্মি পড়তেছে পারপেন্ডিকুলারলি। সো হাই টেম্পারেচার, হাই লাইট ইন্টেন্সিটি হলে হাই ফটোসিনথেসিস হবে, কিন্তু লো ময়েশ্চার এই রিজের মধ্যে দেখো আর কি, এখানে ময়েশ্চার কম থাকবে। আর ফারো যে জায়গাটা আমরা দেখিয়েছি, এখানে ফারো হাব লো টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি কম, তারপর টেম্পারেচারও কম হবে, ফটোসিনথেসিস এখানে কম হবে, লাইট হাই ময়েশ্চার কন্টেন্ট এখানে থাকবে আর কি। তাহলে আমরা যদি যে জায়গাটা এখানে আমরা দেখতেছি, এই ফারোর রিজন ফারোর যেটা আমরা দেখতেছি ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেশন, ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেশন যদি আমরা ফারো করি, অর্থাৎ পূর্ব পশ্চিমে যদি আমরা ফারো করি, নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলছি, রিসিভ মোর এনার্জি ইন দি সাউথ অ্যান্ড সাইড বা সাউথ ফেসিং স্লপ and less energy in north facing slope. আমরা একটু আগে যেটা দেখলাম, সাউথ ফেসিং স্লোপটা বেশি এনার্জি পাবে, নর্থ ফেসিং স্লোপটা কম এনার্জি পাবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। রিজটা যদি আমরা এদিকে যদি সাউথ ফেসিং স্লোপ হয় তাহলে এদিকে এনার্জি বেশি পাবে, আর এদিকে নর্থ ফেসিং স্লোপ হয় এদিকে এনার্জি কম হবে, সেটা আমরা এখানে বুঝেছি। আর যদি নর্থ সাউথ ওরিয়েন্টেশন হয় তখন ইট গেটস ইকুয়ালি ইলুমিনেটেড, দুই পাশে সমভাবে আলোকিত হবে, স্পেশালি অ্যাট নুন টাইম, এবং লাইট ইন্টেন্সিটি দুই পাশেই সমান পাবে। এই জায়গায় গাছের গ্রোথ ভালো হবে। এই জন্য বাংলাদেশে আমরা যখন পটেটো ট্রান্সপ্লান্ট করে থাকি, নর্মালি নর্থ সাউথ ওরিয়েন্টেশনে করে থাকি, কারণ যে এই জায়গায় বেটার ইল্ড হয় এবং কোয়ালিটি পটেটো হয়। আমরা সেখানে ইস্ট ওয়েস্ট রো ওরিয়েন্টেশন আমরা অ্যাভয়েড করি, কারণ ইস্ট ওয়েস্ট যদি আমরা করি তাহলে হয়তো সাউথ ফেসিং স্লপটা এখানে বেশি আলো হবে, সে এই এখানে আলোকিত হবে, এবং এখানে যে পটেটোটা হবে সেই পটেটোটা মধ্যে সোলানিন ফর্ম করবে, সেটা টক্সিক ফর দি সোলানিন ফর্ম করলে সেটা টক্সিক, যখন এক্সপোজার হবে আলোর মধ্যে সেই জন্য সেটা হলো টক্সিক টু দি ম্যান। আর যখন ময়েশ্চার সেনসিটিভ ক্রপ যদি আমরা দেখি, তাহলে আমরা লাগাবো রিজে, এই জায়গায় রিজ। আর যদি ময়েশ্চার যদি ড্রাউট কন্ডিশন হয় তখন আমরা লাগাবো ফারোতে আর কি। এই যদি মনে করো আমাদের দেশে সেপ্টেম্বর
আমরা রবি শস্য করে থাকি নভেম্বরের দিকে। তাইলে রবি শস্যের সময় হঠাৎ করে মনে করো অক্টোবর, নভেম্বরের দিকে বৃষ্টি হয়ে গেল। তখন এই জিনিসটা রিজ করা হয়। ফার্মার্সরা এটা রিজ করে। রিজ করলে উপরের দিকে লাইট ইনটেনসিটি বেশি পড়বে, টেম্পারেচার বেশি পড়বে, তাড়াতাড়ি সয়েলটা শুকায় যাবে। তখন আমরা এগুলোতে প্লান্টেশন করতে পারি আরকি। যেহেতু ময়েশ্চার পার্সেন্টেজ সয়েলে বেশি। আর যখন কম ময়েশ্চার তখন আমরা ফারোতে প্লান্টেশন করে থাকি আরকি। এটাই এখানে আমরা মডিফাই করতে পারি আরকি। দেন রো ওরিয়েন্টেশন, ইস্ট ওয়েস্ট রো ওরিয়েন্টেশন আর একটা নর্থ সাউথ রো ওরিয়েন্টেশন আমরা দেখে থাকি। ইস্ট ওয়েস্ট রো ওরিয়েন্টেশন আমরা আলুর ক্ষেত্রে দেখিলাম। ফর এক্সাম্পল এখানে আমরা যদি এখানে ছবিটাতে দেখা আছে, এখানে ভুট্টা আছে। আর লাইট ইনটেনসিটি এখানে পড়তেছে। যদি আমরা এইটা যদি আমরা এই জিনিসটা ইস্ট ওয়েস্টে করি, তাহলে এই সানলাইটে এখানে যখন পড়বে, এইটা এই ছোট প্লান্টকে যদি মাল্টিপল ক্রপিং হয়, তাহলে এই ছোট প্লান্টকে শেড করবে। এইটা এইটা এই গাছগুলো এটা এই যদি আমরা বলি এখানে এই গাছটা শেড করবে এইটাকে, আবার এই গাছ শেড করতে হবে এখানে। যার ফলে সয়েল পর্যন্ত সোলার রেডিয়েশন পৌঁছবে না বিধায় এখানে সয়েলটা লেস হিট হবে। এখানে সেটাই আমরা বলছি, যদি আমরা ইস্ট ওয়েস্ট লো orientation করি, plant rows causes mutual shading as solar radiation cannot reach the soil directly, the soil remain cool. Soil যদি ঠান্ডা রাখার দরকার হয় তখন আমরা হয়তো ইস্ট ওয়েস্টে করব, আর নর্থ সাউথে যখন আমরা ওরিয়েন্টেশন করব প্লান্টের, তখন হবে কি সোলার রেডিয়েশন reaches the soil directly at noon time, thus the soil get warmer. তাহলে রো ওরিয়েন্টেশন করেও আমরা সয়েল টেম্পারেচার কম বেশি করতে পারি। দেন সোলারাইজেশন টেকনিক, আমরা সোলারাইজেশন টেকনিক আমাদের দেশে এখন হয়তো পপুলার অতটা হয়নি, কিন্তু আমরা অনেক সময় করতে পারি। সয়েল সোলারাইজেশন টেকনিক হলো, যদি আমরা প্লাস্টিক একটা ফিল্ম আমরা বিছায় দিলাম ইয়ার মধ্যে, জমির মধ্যে, স্পেশালি মার্চ এপ্রিলের দিকে আমরা বিছায় দিলে, মার্চ এপ্রিলের তাপমাত্রা বেশি, আমরা যদি সয়েলটাকে প্লাউ করে আমরা যদি বিছায় দেই, তাহলে এখানকার ভিতরের যে প্লাস্টিক ফিল্মটার নিচের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে যেতে পারে। মনে যদি ১ সপ্তাহ বা ২ সপ্তাহ রাখি, তাহলে সয়েল বর্ন ফাঞ্জাই গুলা অটোমেটিক্যালি মারা যাবে। এটাকে বলা হয় সোলারাইজেশন টেকনিক। সোলারাইজেশন টেকনিকটা কি? Is an environment friendly method of using solar power for controlling soil borne pathogen, and it can be done by mulching with clear plastic. And this mulch disinfect the soil in order to reduce the soil borne pathogen and some weeds. Some weeds ও এখানে এইভাবে কন্ট্রোল করা যায়। তাপমাত্রা বেড়ে গেলে উইড জার্মিনেশন হবে না, যার ফলে এই সোলারাইজেশন টেকনিক করে সয়েলটাকে আমরা তাপমাত্রা কম বেশি করে সয়েলটাকে আমরা স্টেরিলাইজ করতে পারি। এটাকে বলা হয় সোলারাইজেশন টেকনিক। এখানে আমরা আরো ডিটেইলস একটু পড়েছি। এইখানে দেখো ১০ থেকে ১২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। আমরা কেন করে থাকি সেটা আমরা এখানে বলেছি। এখানে প্রিন্সিপলটা কি সেটা আমরা সোলারাইজেশন টেকনিকের প্রিন্সিপলটা বলেছি। আমার 11:30 একটা মিটিং আছে বিধায় আমি তাড়াতাড়ি আগাচ্ছি আরকি। তারপর হলো উইন্ড ব্রেক or shelter belt. শেল্টার বেল্ট ইজ এ লাইন অফ ট্রি। আমরা যদি একটা ফিল্ডের চারিদিক দিয়ে যদি আমরা ট্রি অথবা শ্রাব ধনচা গাছ লাগিয়ে থাকি, তখন হবে কি ওই ওই ক্ষেতটার মধ্যে বাতাসটা খুব জোরে যাবে না। এটা ওয়েদারটাকে ভিতরের যে ওয়েদার ফেন্স যখন তৈরি হলো সেই ভেতরের ওয়েদার ফার্স্ট ওয়েদারটাকে সে প্রটেক্ট দেবে ওই সেলকে, মানে ওই ক্রপকে প্রোটেকশন দেয় আরকি। সেটিকে বলছি আমরা উইন্ড ব্রেক, এবং এখানে উইন্ড ব্রেক বা শেল্টার ব্রেক ২ টা একই জিনিস অলমোস্ট, ২ টার এই কাজেই সেম। তাই এখানে শেল্টার বেল্ট নরমালি ক্রপের ক্ষেত্রেই বলা হয়। তাহলে উইন্ড ব্রেক বা শেল্টার বেল্ট ইনফ্লুয়েন্স দি ক্রপ মাইক্রোক্লাইমেট, ওখানকার যে চারিদিকে মাইক্রোক্লাইমেট কি হয় সেটা দেখতে ভেরিয়েশনটা সেটা করতে পারে। মডিফাই সয়েল ওয়াটার কনটেন্ট এন্ড এভাপোরেশন রেট, যদি কারণ বাতাস যাইতে বাধা দেবে উইন্ড ব্রেক, সেই জন্য আরকি সয়েল ওয়াটার এভাপোরেশন রেটটা কমবে।
protect a variety of wind sensitive crops. যে যে ক্রপগুলো উইন্ড সেনসিটিভ অর্থাৎ জোরে বাতাস বইলে সে স্পেশালি ইন দি ফ্লাওয়ারিং পিরিয়ড সেই সময় বা যখন অ্যান্থিসিস হয় তখন এই বাতাস যদি বেশি হয় তখন ঝামেলা হতে পারে পলিনেশনে। সেই জন্য সেই ক্ষেত্রে ভালো হয় কন্ট্রোল উইন্ড ইরোশন অ্যান্ড এয়ার অ্যান্ড সয়েল টেম্পারেচার ইনক্রিজ বি পলিনেশন অ্যান্ড পেস্টিসাইড এইটা হেল্প করে। সেটা কিভাবে? এই যে এখানে ক্রপ যেটা আছে এটা ক্রপ ফিল্ড, চারিদিকে আমরা যদি গাছ লাগাই দিয়ে থাকি তখন এই ঘটনাগুলো ঘটে থাকে আরকি। তাহলে এভাবেও আমরা সয়েল টেম্পারেচার এবং মাইক্রো ক্লাইমেটকে আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানে একটা আমরা যদি দেখি, এখানে দেখো যে সয়েল টেম্পারেচার বেড়ে গেছে। 4H এখানে বলছে যত উঁচু হবে এটা হাইট অফ দি শেল্টার বেল্টের হাইট, যত হাইটে বেশি হবে তত এইভাবে তাপমাত্রা এখানে হাইট বলছে আরকি। এন্ড 4H মনে করো এটা যদি ৪ মিটার হয় ৪ মিটার তো হতে পারবে না, হয়তো ৩ ফিট হলো বা তোমার যদি শেল্টার বেলটা হলো ফর এক্সাম্পল ৫ ফিট বা ২ মিটার হলো। তাহলে এখানে ২ মিটার পরে তাপমাত্রা দেখো যে সয়েল টেম্পারেচার, তারপর এয়ার টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি সবগুলা বেড়ে গেছে। তাহলে এখানে যদি ২ মিটার বা ২ মিটার আমরা বললাম, এখানে ২ মিটার ৪ দুগুণে ৮ মিটার পর্যন্ত এই তাপমাত্রা থাকে। ৮ দুগুণে ১৬ মিটারে এটা তাপমাত্রা কমে ৪ বারাং ৪৮ মিটারে আবার নরমাল কন্ডিশন চলে আসে আরকি এগুলা। এই সয়েল আমরা শেল্টার বেল্ট দিয়েও মাইক্রো ক্লাইমেটটা পরিবর্তন করতে পারি আরকি। দেন মালচিং প্র্যাকটিসেস। মালচিং প্র্যাকটিসেস করে আমরা সয়েল টেম্পারেচারকে বা ময়েশ্চারকে পরিবর্তন করতে পারি। ক্রিয়েশন অফ এনি মালচিং কাকে বলে? Creation of any soil cover that constitute a barrier to check the influx or outflux of soil temperature and moisture. অর্থাৎ তার মানে সয়েলের মধ্যে এমন কিছু কাজ করলাম যে কাজ করলে সয়েল ময়েশ্চার বাহিরে সয়েল ময়েশ্চার এবং টেম্পারেচার বাহিরে যাওয়া বা ভিতরে আসাকে প্রতিরোধ করবে, সেটাকে আমরা বলছি মালচিং। মালচিং কি জন্য ব্যবহার করে? টু কনজার্ভ সয়েল ময়েশ্চার বাই রিডিউসিং এভাপোরেশন, মডিফাই সয়েল টেম্পারেচার, রিডিউস উইড গ্রোথ, রিডিউস সয়েল এরোশন, টু অ্যাড অর্গানিক ম্যাটার। আমরা এখানে দেখতেছি ২ টা অর্গানিক মালচেস এবং সিনথেটিক মালচেস। যে মাল্চ গুলো অর্গানিক অরিজিন, ফর এক্সাম্পল স্ট্র, লিভ, গ্রাসেস, আর যেগুলো সিনথেসাইজ করা হয়, সিনথেসিস করে সেটাকে বলা হয় প্লাস্টিক ফিল্ম। যেমন আমরা সিনথেসিস করি ইন্ডাস্ট্রিতে, সেটাকে বলছি সিনথেটিক মালচেস আরকি। অর্গানিক মালচেস যখন আমরা এপ্লাই করি, তখন ইটস অ্যাড অর্গানিক ম্যাটার ইন দি সয়েল এবং সেজন্য সয়েল অর্গানিক ম্যাটারস আর পুয়ার কন্ডাক্টর অফ হিট। সেজন্য সয়েলের তাপমাত্রা কম থাকবে, ময়েশ্চার বেশি ধরে রাখতে পারবে আরকি। আর সিনথেটিক মালচেস হলো এগুলা নন বায়োডিগ্রেডেবল, এগুলো হলো সিনথেটিক মালচেস। আমি আর ডিটেইলসে গেলাম না, আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি। হোয়াইট প্লাস্টিক মালচেস। আমরা যদি প্লাস্টিক মালচ এখানে গাছের গোড়ায় বা এখানে যদি লেটুস আমরা লাগিয়েছি, এখানে যদি লাগিয়ে দিয়ে থাকি, তাহলে এখানে এভাপোরেশন কম হবে, ইরিগেশন কম হবে। এখানে সূর্যরশ্মি ঢুকবে, ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে। যার ফলে এখানে সয়েল বর্ন ফাঞ্জাই এখানে কম হবে। যার ফলে এখানে ময়েশ্চার এভাপোরেশন কম হবে। ময়েশ্চার এভাপোরেশন কম হলে ময়েশ্চারটা ঠিক থাকবে এবং এখানে যদি আমরা দেখি তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে। স্পেশালি ইন উইন্টার দিস ক্যান বি ইউজড ফর হোয়াইট প্লাস্টিক ইজ mulch is used for uh, প্লান্ট গ্রোথ, প্লান্ট কাল্টিভেশন। যদি ব্ল্যাক প্লাস্টিক আমরা মাল্চ ব্যবহার করি, তখন দেখা যাবে যে সেটা রেডিয়েশন, সোলার রেডিয়েশন পাস করে না বিধায়, যার ফলে ব্ল্যাক প্লাস্টিক মাল্চের নিচে উইড হবে না। যার ফলে উইড না হলে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছের সঙ্গে কম্পিটিশন কম হবে। সেইভাবে আমরা এটা করতে পারি। প্লান্ট যেকোনো প্লান্টে আমরা লাগাতে পারি। এখানে ট্রি দেখিয়েছি, এখানে স্ট্রবেরি, তারপর হলো তোমার যেকোনো ক্যাবেজ, কলিফ্লাওয়ার, তারপর হলো পিপার মানে মরিচ, এগুলো আমরা এইভাবে লাগাতে পারি আরকি। যেটা আমরা এখানে লাগিয়েছি, কি লাগিয়েছি? এখানে লেটুস লাগিয়েছি আরকি। এই দেন ট্রান্সপারেন্ট প্লাস্টিক যদি হয় তাহলে একটু আগে যেটা ব্যাখ্যা করেছি সেটা আরকি আমরা বলছি। দেন আমরা আসছি ডিগ্রেডেবল মাল্চ।
যে মাল্চগুলো ব্যবহার করবো সেগুলো যদি ডিগ্রেডেবল না হয় তাহলে কিন্তু এটা সয়েল পলিউশন তৈরি করবে। সেজন্য অনেক দেশে এখন বায়োডিগ্রেডেবল অর্থাৎ ফটোডিগ্রেডেবল মাল্চ তৈরি হয়েছে আরকি। এই মাল্চটা ডিগ্রেডেবল মাল্চ ব্যবহার করেও আমরা সয়েল টেম্পারেচারকে ম্যানিপুলেট করে সয়েল তাপমাত্রা বাড়াতে পারি বা কমাতে পারি। সেই ইয়ে দিয়ে আমরা উম অ্যা আমরা করতে পারি। বায়োডিগ্রেডেবল মাল্চ যেগুলো অর্গানিক মাল্চ সেগুলো হলো বায়োডিগ্রেডেবল। আর এখানে যেগুলো আমরা বলছি সিনথেটিক মাল্চ সেগুলাও ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল অথবা ফটোডিগ্রেডেবল মাল্চ এখানে আমরা দেখতেছি। দেন ফটোডিগ্রেডেবল মাল্চ ওইটার ডিটেইলস আমরা বললাম একটু আগে। দেন ফটো সিলেক্টিভ কোন রেডিয়েশন এখানে ঢুকবে? ইনফ্রারেড রেডিয়েশন ঢুকবে? না ইউভি তো আসে না আরকি। লাইট ঢুকবে সেই উপর ভিত্তি করে মাল্চ আমরা ব্যবহার করতে পারি আরকি। সিলেকশন অফ মাল্চ এখানে ব্যবহার করা আছে। কোন মাল্চ আমরা ব্যবহার করব, কোন সয়েলের জন্য এই কথাটা এখানে লেখা আছে। তোমরা দেখে নেবে। মেরিটস গুলো কি এগুলা দেখা আছে। আচ্ছা এই পর্যন্তই আমরা ডিটেইলস পড়লাম আজকে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মালচিং। এখানে মেরিটস গুলা রিডিউসেস evaporation, weed growth, soil compaction, aids fumigation, ম্যানেজমেন্ট, ইনসেক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, প্লান্ট গ্রোথ, তারপর হলো আ রুট প্রুনিং এলিমিনেটি সবগুলো এগুলো হলো ভালো। মালচের ভালো ব্যবহার আরকি। অ্যান্ড দেন এটা হলো ডিমেরিটস কিছুটা আছে আরকি যে লেবার লাগে বেশি বা কস্টলি সেজন্য মালচিং। তাহলে আমরা কি জিনিসগুলো এখানে আমরা দেখলাম? ব্যবহার যেটা আমরা করে থাকলাম এখানে যে স্লোপ অ্যান্ড আসপেক্ট কে ম্যানিপুলেট করে সয়েল টেম্পারেচার এবং ময়েশ্চার কে ভেরিয়েশন করতে রিজ অ্যান্ড ফারো ম্যানেজমেন্ট কে ব্যবহার করে আমরা করতে পারি। দেন রো ওরিয়েন্টেশন সোলারাইজেশন টেকনিক সুইং বেড এবং মালচিং প্র্যাকটিস দিয়ে সয়েল টেম্পারেচার কে মডিফাই করতে থাকি। আমরা অনেক সময় ফাইনালে কোশ্চেন আসে যে একটাও আসতে পারে একাধিকও আসতে পারে। কিভাবে আমরা মালচিং প্র্যাকটিস করে সয়েল পটেটো প্লান্টেশন, পটেটোর গ্রোথ কে উম ভালো করতে পারি। বা পটেটো উৎপাদনকে বাড়াতে পারি আরকি। পটেটোর জন্য কি আমরা করতে পারি? যে মাল্চ গুলো আমরা পটেটোর জন্য লো টেম্পারেচার লাগে। সেজন্য এখানে উম ট্রান্সপারেন্ট পলিথিন কোন ক্রমেই দেওয়া যাবে না মাল্চ হিসাবে। কারণ ট্রান্সপারেন্ট পলিথিনের নিচে তাপমাত্রা কয়েক গুণে বৃদ্ধি পায়। আমরা গত ক্লাসে বলেছি যে 18 থেকে বা 21 ডিগ্রি তাপমাত্রা হলো বেটার ফর পটেটো প্রোডাকশন। 21 ডিগ্রি উপরে গেলে পটেটো প্রোডাকশন অ্যা টিউবারাইজেশন হ্যাম্পার হয়। 29 ডিগ্রির উপরে চলে গেলে টিউবারাইজেশন স্টপ হয়ে যায় আরকি। সেখানে যদি আমরা প্লাস্টিক পলিথিন দিয়ে থাকি তাহলে সেখানে টিউবারাইজেশন হবে না। সেজন্য আমরা সেখানে স্ট্র মাল্চ অনেক সময় ব্যবহার করে থাকি। তোমরা দেখেছো পটেটো লাগানোর পর অনেক সময় ওয়াটার হাইসিন্থ ফার্মার্সরা দিয়ে থাকে উপরে। ওয়াটার হাইসিন্থ দিয়ে মানে পটেটো লাগাইয়া আর কোন রিজ করে না। যার ফলে সরাসরি ওয়াটার হাইসিন্থ দিয়ে থাকে। ওয়াটার হাইসিন্থ দেয় এই কারণে যে ওয়াটার হাইসিন্থ ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ হিট। তাইলে হিট যদি পুয়ার কন্ডাক্টর হয় তাহলে সয়েল কুল থাকবে, পটেটো প্রোডাকশন বেটার হবে আরকি। তো আজকে আমরা এই পর্যন্তই। আমরা যেহেতু ক্লাস আমার আছে আরো ডিটেইলস মানে মিটিং একটা আছে ডিপার্টমেন্টে আজকে এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে আমরা ওয়াটার নিয়ে আলোচনা করব আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ আরকি। ওকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে তোমরা কোয়েশ্চেন করবে তখন আমি কথা বলব আরকি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই আরকি।